আজকে আমরা লিনিয়ার ডাইনামিক অ্যানালাইসিস বা রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। তো লিনিয়ার ডাইনামিক অ্যানালাইসিস বা রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করার প্রথমে আমাদেরকে মোডাল অ্যানালাইসিস করতে হবে। তো মোডাল অ্যানালাইসিস আমরা কেন করব? এখানে ইটাবস এর যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে বলা আছে যে আমরা যখন কোনো নর্মাল বিল্ডিং ডিজাইন করি লিনিয়ার স্ট্যাটিক মেথডে, সেক্ষেত্রে একটি মাত্র মোড ধরে সিসমিক বিহেভিয়ার ক্যালকুলেট করা হয়। কিন্তু আমরা যখন কোনো হাই রাইজ স্ট্রাকচার ডিজাইন করব তখন এর সিসমিক বিহেভিয়ার পারফেক্টলি পাওয়ার জন্য এখানে মাল্টিপল নাম্বার অফ মোডস ধরে অ্যানালাইসিস করতে হবে। তো এই কারণে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটি মোড রয়েছে। তো আমরা যদি ধরে নিই যে এটি লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস, তাহলে এই একটি মোডের উপর ভিত্তি করে সিসমিক বিহেভিয়ার ধরা হবে। কিন্তু যদি কোনো হাই রাইজ বিল্ডিং হয় সেক্ষেত্রে এখানে তিনটি দেখানো আছে। তো এরকম এন সংখ্যক মোড ধরে এন সংখ্যক মোডের সামেশন হিসেবে এখানে একটি মোড পাওয়া যাবে। এই মোডের উপর ভিত্তি করে এন সংখ্যক মোডের সামেশনের উপর ভিত্তি করে এখানে মোডাল অ্যানালাইসিস করতে হবে যাতে সিসমিক বিহেভিয়ার পারফেক্টলি পাওয়া যায়। এর জন্য হচ্ছে আমরা যখন কোনো হাই রাইজ স্ট্রাকচার ডিজাইন করব সেক্ষেত্রে আমাদের মোডাল অ্যানালাইসিস করতে হবে। তো মোডাল অ্যানালাইসিস করতে গেলে আমরা দুই ধরনের মেথডে করতে পারি মোডাল অ্যানালাইসিস। একটি হচ্ছে রিডস ভেক্টর মেথড, আরেকটি হচ্ছে আইগেন ভেক্টর মেথড। তো এখানে বলা আছে যে যদি আমরা রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করি বা টাইম হিস্ট্রি অ্যানালাইসিস করি সেক্ষেত্রে আমাদের রিডস ভেক্টর অ্যানালাইসিসটি আইগেন ভেক্টর অ্যানালাইসিস থেকে বেশি ফলপ্রসূ হবে। তো সেজন্য আমরা আমাদের অ্যানালাইসিসে রিডস ভেক্টর অ্যানালাইসিস পদ্ধতি ব্যবহার করব। তো প্রথম স্টেপ হচ্ছে মডিফাই মডাল কেসেস। আমরা মডাল কেসটি মডিফাই করব। ডিফাইন মডাল কেস, এখানে বাই ডিফল্ট একটি কেস রয়েছে, এটিকে আমরা মডিফাই করব। মডিফাই, এখানে যে কোনো একটি নাম থাকবে। টাইপ আমরা দেখলাম যে রিডস ভেক্টর এই মেথডটি বেশি ফলপ্রসূ হবে, এজন্য আমরা রিডস মেথডটি অ্যাপ্লাই করব। এখানে মাস সোর্স, এটি আমরা একটু পরে চেঞ্জ করব মাস সোর্সটি। এরপর রয়েছে পি ডেল্টা সেটিং। আমাদের বিল্ডিং এ যদি কোনো পি ডেল্টা ইফেক্ট থেকে থাকে সেক্ষেত্রে আমরা পি ডেল্টার জন্য এখানে যে অপশনগুলো রয়েছে নন ইটারেটিভ বেসড অন মাস এটি সিলেক্ট করব। আর যদি পি ডেল্টার ইফেক্ট না থাকে সেক্ষেত্রে আমরা নান করে দিব। আমরা ধরে নিলাম যে আমাদের বিল্ডিং এর জন্য পি ডেল্টার ইফেক্ট রয়েছে, এজন্য আমরা নন ইটারেটিভ বেসড অন মাস এই অপশনটিতে রাখলাম। এবার এখান থেকে আমরা অ্যাড করব অ্যাক্সিলারেশন। এক্স ওয়াই এবং জেড ডিরেকশনে আমরা অ্যাক্সিলারেশন অ্যাড করলাম। এবার এখানে কোডে বলা আছে যে আমরা যদি এখানে দেখি যে AC705 কোডের রেফারেন্সে বলা আছে মোডাল রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস। যখন রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের জন্য আমরা মোডাল অ্যানালাইসিস করব তখন অ্যাট লিস্ট 90% অফ দ্য অ্যাকচুয়াল মাস, অর্থাৎ 90% মাস পার্টিসিপেট করতে হবে। এই জন্য আমরা এখান থেকে টার্গেট ডাইনামিক পার্টিসিপেশন রেশিও 90% করে দিব। এরপর রয়েছে ম্যাক্সিমাম নাম্বার অফ মোডস। ম্যাক্সিমাম নাম্বার অফ মোডস হবে আমাদের যেই কয়তলা বিল্ডিং সেই বিল্ডিং এর ডাবল হবে, অর্থাৎ 2 টাইমস অফ বিল্ডিং এর স্টোরি আমাদের এখানে 10 তলা, 2 × 10। তো আমরা প্রথমে 20 ধরে অ্যানালাইসিস করব। 20 ধরে 20 ম্যাক্সিমাম নাম্বার অফ মোডস 20 ধরে অ্যানালাইসিস করার পরে আমরা যদি দেখি যে 90% থেকে কম চলে আসছে সেক্ষেত্রে আমরা এখানে মোড সংখ্যা ইনক্রিজ করে দিব। আমরা ওকে দিয়ে বের হয়ে আসলাম। ওকে। এরপরের স্টেপ হচ্ছে এডিট মাস সোর্স। আমরা মাস সোর্সকে এডিট করব। ডিফাইন মাস সোর্স। মাস সোর্স বাই ডিফল্ট মাস সোর্স 1 রয়েছে, এটিকে আমরা মডিফাই করব। তো মাস সোর্স মডিফাই করার জন্য প্রথমে এখানে স্পেসিফাইড লোড প্যাটার্ন এই অপশনটিতে টিক দিতে হবে। এরপর এখান থেকে ডেড লোড, আমাদের ডেড লোড তিনটি, ডেড লোড, পার্টিশন ওয়াল এবং ফ্লোর ফিনিশ, তিনটি ডেড লোড। ডেড লোড প্লাস লাইভ লোডের 25%, ডেড লোড প্লাস লাইভ লোডের 25% দেওয়ার পরে এরপর আমাদের এখানে ইনক্লুড ল্যাটারাল মাস এবং লাম্প ল্যাটারাল মাস অ্যাট স্টোরি লেভেল এই দুটি অপশন টিক দিতে হবে। ওকে। ওকে। এরপরে আমরা রেসপন্স স্পেকট্রাম ফাংশন ডিফাইন করব। ডিফাইনে গিয়ে ফাংশন রেসপন্স স্পেকট্রাম, এখানে আমাদের প্রয়োজনীয় যেই কোডে আমরা বিল্ডিংটি ডিজাইন করব সেই কোডে আমরা রেসপন্স স্পেকট্রাম ফাংশন ডিফাইন করব। তো আমাদের এই বিল্ডিংটি ইউবিসি 94 এ ডিজাইন করা, এজন্য আমরা এখান থেকে ইউবিসি 94 সিলেক্ট করে দিব। অ্যাড নিউ ফাংশন। এবার এখানে আমরা দেখতে পাবো যে সিসমিক জোন ফ্যাক্টর দিতে হবে। আমাদের এই বিল্ডিংটি হচ্ছে
সিসমিক জোন 2 তে, সিসমিক জোন 2 তে হওয়াতে আমরা এখানে জোন ফ্যাক্টর 0.15 ইনপুট দিব এবং এখানে সয়েল টাইপ রয়েছে। তো আমাদের কোড অনুযায়ী এখানে আমরা দেখতে পাচ্ছি যে ইউবিসি 94 এর সয়েল টাইপ হচ্ছে টাইপ 1 হলো রকি সয়েল, টাইপ 2 হচ্ছে মাঝারি ধরনের সয়েল ডিপ কোহেশনলেস আর স্টিফ ক্লে সয়েল, এবং টাইপ 3 হচ্ছে সফট টু মিডিয়াম ক্লে সয়েল। এটি হচ্ছে একেবারে বেয়ারিং ক্যাপাসিটি কম, আর 2 নাম্বার টাইপ হচ্ছে বেয়ারিং ক্যাপাসিটি মাঝামাঝি ধরনের, আর 1 নাম্বার টাইপ হচ্ছে রকি সয়েল, বেয়ারিং ক্যাপাসিটি অনেক বেশি এখানে। তো আমরা ধরে নিলাম যে মাঝামাঝি সয়েলটি। তো এখান থেকে হচ্ছে আমরা টাইপ 2 এবং জোন ফ্যাক্টর 0.15 দিলাম, ডাম্পিং রেশিও 5%, এটি বাই ডিফল্ট যা আছে তাই থাকবে। ওকে, এটির আমরা নাম দিলাম হচ্ছে ইউবিসি 94 RS। ওকে দিয়ে আমরা বের হয়ে আসলাম। এরপরে হচ্ছে ডিফাইন রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস লোড কেস। আমরা রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিসের জন্য লোড কেস ডিফাইন করব। ডিফাইন লোড কেস, অ্যাড নিউ কেস, এখানে গিয়ে আমরা নাম দিলাম RS এক্স ডিরেকশনের জন্য, এবং এটি হচ্ছে টাইপ হলো রেসপন্স স্পেকট্রাম, মাস সোর্স বাই ডিফল্ট 1 থাকবে। এরপর আমরা এখানে অ্যাড করব, প্রথমে হচ্ছে অ্যাক্সিলারেশন এক্স ডিরেকশনের জন্য ইউ1 হচ্ছে এক্স ডিরেকশন, এবং এর ফাংশন হচ্ছে আমরা একটু আগে যেটি ডিফাইন করেছি ইউবিসি 94 রেসপন্স স্পেকট্রাম, এবং স্কেল ফ্যাক্টরটি আমরা চেঞ্জ করব। এরপরে ওয়াই ডিরেকশনের জন্য ইউ2 এবং জেড ডিরেকশনের জন্য ইউ3। তো এখানে আমরা দেখে নেই, যেখানে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা এক্স ডিরেকশনের জন্য আমরা ডিফাইন করব লোড কেসটি, এক্স ডিরেকশনের জন্য লোড কেস ডিফাইনের ক্ষেত্রে এখানে কোডে বলা আছে যে 100% অফ, যখন আমরা এক্স ডিরেকশনের জন্য অ্যাসাইন করব তখন এক্স ডিরেকশনে 100% হবে এবং ওয়াই ডিরেকশনে 30% হবে। আবার যখন আমরা ওয়াই ডিরেকশনের জন্য রেসপন্স স্পেকট্রাম কেস ডিফাইন করব তখন ওয়াই ডিরেকশনের জন্য 100% হবে এবং এর সাথে এক্স ডিরেকশনে 30% হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আমরা যখন ইউ1 এক্স এর জন্য ইউ1 অ্যাসাইন করব তখন এখানে হবে 100%, আর ইউ2 হবে ইউ1 এর 30%, এবং ইউ3 জেড ডিরেকশনের জন্য এটি হবে ইউ1 এর 2/3। এবং এখানে যে স্কেল ফ্যাক্টর রয়েছে সেই স্কেল ফ্যাক্টরের ফর্মুলা হচ্ছে I ইন্টু জি ডিভাইডেড বাই আর। I হচ্ছে ইম্পর্টেন্স কোএফিসিয়েন্ট, জি হলো অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটি হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এবং আর হলো রেসপন্স ফ্যাক্টর, যেটি আমাদের IMRF এ যদি আমরা ডিজাইন করি ইউবিসি 94 এ, সেক্ষেত্রে আর এর মান হচ্ছে IMRF এর জন্য 8। তাহলে আমাদের আই এর মান হবে 1, যদি আমার নর্মাল কোনো বিল্ডিং ডিজাইন করি আমরা ইম্পর্টেন্স 1, এবং জি এর মান হবে 9.8 এবং আর এর মান হবে 8 IMRF এর জন্য। তো এইভাবে আমরা ডিফাইন করব। তো এখানে প্রথমে হচ্ছে ইউবিসি 94, সবগুলোতে আমরা ইউবিসি 94 করে দিলাম। এরপরে স্কেল ফ্যাক্টর আমরা দেখলাম যে এখান থেকে আমরা প্রথমে ইউনিট দেখে নিব। এখানে ইউনিট হচ্ছে অ্যাক্সিলারেশনের জন্য ইঞ্চি পার সেকেন্ড স্কোয়ার আছে, তো আমাদের ইউনিটটি লাগবে হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ারে। তো আমরা এখান থেকে ওকে দিয়ে প্রথমে বের হয়ে আসব। এবার আমরা ইউনিট চেঞ্জ করব, ইউনিটে ক্লিক করে এখানে আমরা ম্যাট্রিক এসআই ডিফল্ট ইউনিটটি সিলেক্ট করব। এবার আমরা ডিফাইন লোড কেসেস রেসপন্স স্পেকট্রাম RS এক্স মডিফাই। এবার আমরা দেখতে পাবো যে এখানে ইউনিট হয়ে গেছে মিলিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমাদের এখানে আই এর মান হচ্ছে 1, জি এর মান হলো মিলিমিটার পার সেকেন্ড স্কোয়ারে 9806, ঠিক আছে। এরপর হচ্ছে আমাদের আর এর মান হলো 8। তাহলে আমাদের স্কেল ফ্যাক্টর হচ্ছে 1225.83। এর 30% হবে যখন আমরা এক্স ডিরেকশন ডিফাইন করব, তখন এক্স ডিরেকশনের ক্ষেত্রে ওয়াই ডিরেকশনে 30% অ্যাড হবে। এর সাথে আমরা 0.3 গুণ করে দিলাম, এবং জেড ডিরেকশনের জন্য হবে 2/3, জেড ডিরেকশনের জন্য হবে 2/3।
এরপরে মোডাল কেস, এখান থেকে মোডাল যেহেতু আমাদের বাই ডিফল্ট মোডাল নামটি রয়েছে, এরপরে মোডাল কম্বিনেশন মেথড সিকিউসি এটিই থাকবে, এবং ডিরেকশনাল কম্বিনেশন টাইপ এক্ষেত্রে এসআরএসএস এটিই থাকবে। মোডাল ড্যাম্পিং বাই ডিফল্ট 5% আছে, এটি থাকবে, এবং ডায়াগ্রাম ইসেন্ট্রিসিটি এটি আমরা 5% ধরে নিলাম, 0.05। ওকে, ওকে দিয়ে আমরা বের হয়ে আসলাম। এরপর আমরা ওয়াই ডিরেকশনের জন্য একই রকম ভাবে ডিফাইন করব, তো এটিকে আমরা কপি করলাম, আর এস ওয়াই। এবার ওয়াই ডিরেকশনের জন্য যখন আমরা ডিফাইন করব তখন ওয়াই ডিরেকশনে 100% হবে, ওয়াই ডিরেকশনে 100%, এবং এক্স ডিরেকশনের ক্ষেত্রে হবে ওয়াই ডিরেকশনের 30%। ওয়াই ডিরেকশনে 100% এবং এক্স ডিরেকশনে হবে ইউ1 হবে, এক্স ডিরেকশনে হবে ওয়াই ডিরেকশনে 30%, এবং জেড ডিরেকশনে যা আছে তাই থাকবে, অর্থাৎ ইউ2 2/3 হবে। এরপরে বাকিগুলো যেহেতু আমরা কপি করে নিয়েছি এগুলা সিমিলার থাকবে। আমরা ওকে দিয়ে বের হয়ে আসলাম। ওকে, এরপরে আমরা অ্যানালাইসিস করব, রান অ্যানালাইসিস। অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরে এবার আমাদের কাজ হবে, প্রথমে আমরা যে মোডাল অ্যানালাইসিস করেছি সেখানে আমরা 90% পর্যন্ত, মিনিমাম 90% আমাদের মাস পার্টিসিপেশন রেশিও থাকতে হবে। তো প্রথমে আমরা চেক করব যে আমাদের যে মোডাল কেস, আমরা যতগুলো মোডাল কেস নিয়েছি তা সেইগুলোর জন্য আমাদের মোডাল মাস পার্টিসিপেশন রেশিও কত আছে। তো আমরা প্রথমে এখান থেকে ডিসপ্লে, শো টেবিলস, অ্যানালাইসিস, রেজাল্ট, এখানে গিয়ে আমরা প্রথমে মোডাল রেজাল্ট এই অপশনটিতে গিয়ে মোডাল পার্টিসিপেটিং মাস রেশিও এটি আমরা চেক করব। ওকে, এবার আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের যেহেতু ম্যাক্সিমাম আমরা 10 তলা বিল্ডিং এর জন্য আমরা প্রথমে 2 × 10 অর্থাৎ 20টি মোডাল কেস নিয়েছি, তো এখানে আমরা ম্যাক্সিমাম 20 পর্যন্ত দেখতে পাবো। এবার আমরা এখানে সামেশন অফ ইউএক্স এবং সামেশন অফ ইউআই, এখানে আমরা দেখতে পাচ্ছি 0.99 অর্থাৎ 99% পর্যন্ত আমরা এখানে মাস পার্টিসিপেশন পেলাম। এরপরে আমরা সামেশন অফ আর এক্স এবং সামেশন অফ আর ওয়াই, সামেশন অফ আর জেড, এক্ষেত্রেও আমরা দেখতে পাচ্ছি যে 90%-এর বেশি, অর্থাৎ এখানে 99% পর্যন্ত মাস পার্টিসিপেশন রয়েছে। তো যদি এক্ষেত্রে আমাদের 90%-এর কম হতো, সেক্ষেত্রে আমরা মোডাল কেসকে আবার মডিফাই করে 20-র জায়গায় আমরা আরো ইনক্রিজ করে দিতাম, ইনক্রিজ করে আবার আমরা চেক করতাম যে আমাদের এখানে 90%-এর বেশি মাস পার্টিসিপেশন রেশিও আছে কিনা। তো আমাদের যেহেতু 90% আছে, আমরা আর চেক করব না। এবার হলো আমরা এটি আমরা চেক করেছি, চেক করার পরে এবার আমরা যেহেতু রেসপন্স স্পেকট্রামের ক্ষেত্রে আমরা ভার্টিক্যাল ইউজেড ডিরেকশনে আমরা কনসিডার করেছি, এজন্য আমাদের মাস সোর্সটিকে এডিট করতে হবে। তো আমরা আনলক করলাম, আনলক করে এবার আমরা ডিফাইন মাস সোর্স, মডিফাই, এখানে আমরা ইনক্লুড ভার্টিক্যাল মাস, যেহেতু আমরা ইউজেড কনসিডার করেছি এজন্য আমরা ভার্টিক্যাল মাস এখান থেকে ইনক্লুড করব। ওকে, ওকে, সেভ করে আমরা আবার অ্যানালাইসিস দিব। এবার আমরা অ্যানালাইসিস হয়ে যাওয়ার পরে
আমরা টেবিল থেকে চেক করে দেখব যে আমরা যেই রেসপন্স স্পেকট্রামের ক্ষেত্রে আমরা যেই ফ্যাক্টর ব্যবহার করেছি সেই ফ্যাক্টর ঠিক আছে কিনা। আমরা প্রয়োজন বোধে সেই ফ্যাক্টরগুলোকে মডিফাই করব। তো প্রথমে টেবিল অ্যানালাইসিস রেজাল্ট থেকে ডিসপ্লে টেবিল অ্যানালাইসিস রেজাল্ট, এখান থেকে আমরা রিঅ্যাকশন, বেজ রিঅ্যাকশন এবং ইএক্স এবং আরএসএক্স এর জন্য আমরা বেজ রিঅ্যাকশন দেখব। বেজ রিঅ্যাকশন ওকে। এখান থেকে লোড কেস টাইপ প্রথমে ইএক্স এবং আরএক্স ম্যাক্স কন্ট্রোল ধরে রেখে দুইটিতে আমরা ক্লিক করলে দুইটি লোড কেস আমরা পাবো এখানে, ইএক্স এবং আরএসএক্স ম্যাক্স। তো ইএক্স এর জন্য আমাদের এখানে এফএক্স আসছে 963, কিন্তু আমাদের আরএসএক্স আসছে হলো 293। তো আমাদের যেই আমরা ফ্যাক্টরটি নিয়েছিলাম সেই ফ্যাক্টরটি আমাদের মডিফাই করতে হবে যাতে আমাদের একেবারে কমপক্ষে 85% সিমিলার হয়, ইএক্স এর কমপক্ষে 85% আসে। তো আমরা এটিকে 85% মিনিমাম আসার জন্য আমরা ফ্যাক্টরটিকে চেঞ্জ করব। ফ্যাক্টরটিকে চেঞ্জ করার জন্য আমাদের ফর্মুলা হচ্ছে ইএক্স বাই আরএসএক্স। ইএক্স এর মান হচ্ছে 963.6384 ডিভাইডেড বাই আরএসএক্স 293.3561 equals to 3.28। তো আমাদের x ডিরেকশনের জন্য 3.28। এবার যদি আমরা y ডিরেকশনে কেস দেখি, EY কন্ট্রোল ধরে রেখে RSY max, তাহলে এই ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে EY তে 963.63484 ডিভাইডেড বাই 287.608 3.35। তাহলে এবার আমাদের x ডিরেকশনের জন্য 3.28 দিয়ে এবং y ডিরেকশনের জন্য 3.35 দিয়ে আমাদের ফ্যাক্টরটিকে চেঞ্জ করতে হবে। তো আমরা এখান থেকে আনলক করে ডিফাইন লোড কেস আরএসএক্স মডিফাই এর সাথে মাল্টিপল হবে 3.28। একই রকম ভাবে এখানেও 3.28, এখানেও 3.28। ওকে। y ডিরেকশনের জন্য হচ্ছে 3.35। ওকে, এবার আমরা আবার অ্যানালাইসিস করব। অ্যানালাইসিস হয়ে গেলে এবার আমরা আবার আগের মতোই চেক করব। ডিসপ্লে টেবিল বেজ রিঅ্যাকশন ওকে। তো y ডিরেকশনের জন্য আমরা এবার দেখতে পাচ্ছি যে EY কেসের জন্য
অর্থাৎ নর্মাল কেসের জন্য 963.63 এবং রেসপন্স স্পেকট্রাম কেসের জন্য 963.48, অর্থাৎ এটি 85% থেকেও অনেক বেশি আছে। একই রকম ভাবে আমরা এক্স ডিরেকশনের জন্য যদি দেখি ইএক্স এবং আরএসএক্স, তাহলে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে 963.63 এবং আরএসএক্স এর জন্য 962.20, অর্থাৎ এখানেও আমরা 85% থেকে অনেক বেশি পাচ্ছি। তো এই হচ্ছে আমাদের এই সবগুলো স্টেপ আমরা করলাম। এরপরে আমাদের রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস এই পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমাদের কাজ হচ্ছে যে আমরা লোড কম্বিনেশনের ক্ষেত্রে যে লোড কম্বিনেশনগুলো ব্যবহার করেছি নর্মাল সিসমিক কেস ধরে, ইএক্স বা ইওয়াই কেস ধরে যেই আমরা কম্বিনেশনগুলো ব্যবহার করেছি, এখন আমাদের সেই কম্বিনেশনগুলো মডিফাই করে ইএক্স এবং ইওয়াই এর জায়গায় আমাদেরকে আরএসএক্স এবং আরএসওয়াই ব্যবহার করতে হবে। তাহলে আমাদের সম্পূর্ণ বিল্ডিংটি আমরা যখন লিনিয়ার স্ট্যাটিক অ্যানালাইসিস করেছি তখন আমাদের সম্পূর্ণ বিল্ডিংটি হচ্ছে ইএক্স এবং ইওয়াই এর জন্য ডিজাইন হয়েছে। কিন্তু এখন যখন আমরা ইএক্স এবং ইওয়াই কে মডিফাই করে আরএসএক্স এবং আরএসওয়াই করে দিব, তখন আমাদের বিল্ডিংটি রেসপন্স অ্যানালাইসিস মেথডের জন্য আবার ডিজাইন হবে। এখানে আমাদের এই লোড কম্বিনেশনগুলো চেঞ্জ করার পরে আমাদের দেখতে হবে যে আমাদের সমস্ত মেম্বার নতুন এই রেসপন্স স্পেকট্রাম কেসের জন্য এবং এই কম্বিনেশনের জন্য আবার পাস করে কিনা। তো আমরা এখান থেকে আনলক করব। আনলক করে এবার আমরা ডিফাইন লোড কম্বিনেশন। লোড কম্বিনেশনের যেখানে যেখানে আমাদের ইএক্স এবং ইওয়াই কেস আছে সেখানে আমরা আরএসএক্স এবং আরএসওয়াই করে দিব। তো এখানে আমরা ইএক্স এর জায়গায় আরএসএক্স চেঞ্জ করে দিলাম। ওকে, আরএসএক্স, ইওয়াই এর জায়গায় আরএসওয়াই। ওকে, এবার আমাদের লোড কম্বিনেশন গুলো আমরা সবগুলো চেঞ্জ করে দিয়েছি। ইএক্স এর জায়গায় আমরা আরএসএক্স এবং ইওয়াই এর জায়গায় আরএসওয়াই আমরা মডিফাই করে ওকে দিয়ে বের হয়ে আসলাম। সেভ করে এবার আমরা অ্যানালাইসিস করব আমাদের সম্পূর্ণ স্ট্রাকচারটি রেসপন্স স্পেকট্রামের জন্য। তো বেসিক্যালি রেসপন্স স্পেকট্রামের জন্য আমাদের সবগুলো চেঞ্জ না করলেও হবে। আমাদের বেসিক লোড কম্বিনেশন হচ্ছে রেসপন্স স্পেকট্রামের জন্য 1.3 ডেড লোড প্লাস 1 লাইভ লোড প্লাস আরএসএক্স। একই রকম ভাবে আরেকটি কম্বিনেশন হচ্ছে 0.9 ডেড লোড প্লাস রেসপন্স স্পেকট্রাম বা সিসমিক যেখানে রয়েছে সেটি রেসপন্স স্পেকট্রাম হবে। তাহলে এই দুইটি হচ্ছে আমাদের বেসিক লোড কম্বিনেশন রেসপন্স স্পেকট্রামের জন্য 1.3 ডেড লোড প্লাস 1 লাইভ লোড প্লাস রেসপন্স স্পেকট্রাম, আরেকটি হচ্ছে 0.9 ডেড লোড প্লাস রেসপন্স স্পেকট্রাম কেস। তো এখানে আমরা সবগুলোই চেঞ্জ করেছি। সবগুলো চেঞ্জ করার পরে এবার আমরা সেভ করে যদি আমরা অ্যানালাইসিস দেই,
এবার আমরা এখান থেকে কনক্রিট ফ্রেম ডিজাইন স্টার্ট চেক, এখান থেকে যদি আমরা ডিসপ্লে ডিজাইন ইনফোতে যাই এবং কলাম পিএমএম রেশিওতে যদি আমরা যাই, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে দেখতে পাবো যে আমাদের সবগুলো কলামই রেসপন্স স্পেকট্রাম কেসের জন্য ফাইনালি পাস করেছে। এভাবে হচ্ছে আমরা রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস করে আমাদের কম্পোনেন্টগুলো বা মেম্বারগুলো আমরা হচ্ছে ডিজাইন করতে পারি। তো এভাবে আমরা খুব সহজেই ইট্যাপসের রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস বা লিনিয়ার ডাইনামিক অ্যানালাইসিস করতে পারি।